হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সব 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় নম্বর কোশ্চেনটি, বইটা এমএন হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 3। তো এই প্রথমেই আমরা একের দাগের কোশ্চেনটি অ্যান্সারগুলো আলোচনা করব। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবো আর কি। তো তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। বক্তা এখানে কে? তো বক্তা হলো তপনের মেজো কাকু। হেঁটে গেল গির্জার এক নান। তো নান শব্দের অর্থ হলো এখানে সন্ন্যাসিনী। চীনারা চিরকালেই লেখার জন্য ব্যবহার করে আছে কি? তুলি। এর অ্যান্সার হবে এখানে ক, তুলি। তো করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি। তো রেখাঙ্কিত পদটি হলো কি? এখানে শ্রী বৃন্দাবন রেখাঙ্কিত পদটি হবে অপাদান কারক। তো এরপরে আমরা আলোচনা করব দুইয়ের দাগের, তিনের দাগের। তো এগুলোই আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো যারা পিডিএফটি ডাউনলোড করে নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব দুইয়ের দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। তো যারা চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। 2-এর 1 নম্বর কোশ্চেনটি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? জ্ঞানচক্ষু গল্পে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ ছিল তার গল্প ছাপার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেশো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়িতে আসেন। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তো এরপরে 2 নম্বর কোশ্চেনটি দেখো, কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি? তো কঙ্কাবতী উপন্যাসের লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যের ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত। 2-3 নম্বর কোশ্চেনটি, হায় ছায়াবৃথা কাকে কেন ছায়াবৃথা বলা হয়েছে? তো আফ্রিকা মহাদেশকে হায় ছায়াবৃথা বলা হয়েছে। এরপরে 2-4 নম্বর, জলে গেল আগুনে। তো আগুনে কি কি জলে গেল? অসুখী একজন কবিতাটি প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচনা করেছেন। এই কবিতায় দেশের বুকে ঘটে যাওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কথা এবং কবির প্রিয়তমা এক নারীর ভালোবাসা অর্থাৎ স্বদেশ মাতৃকার অসীম ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। তো 2-5 নম্বর দেখো, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। তো যে কর্তা বাক্যের ক্রিয়ার উপর সরাসরি কোনো প্রভাব ফেলে না তাকে নিরপেক্ষ কর্তা বলে। নিরপেক্ষ কর্তার উদাহরণ হলো সূর্য। তো এরপরে 2-6 নম্বর কোশ্চেনটি দেখো, বাক্যে প্রয়োগ করো একটি সমধাতুসকরণের উদাহরণ দাও। তো বাক্যে প্রয়োগ করে সমধাতুসকরণের উদাহরণ হলো যে কাটারিতে গাছ কাটছে। তো ব্যাখ্যা, যে ক্রিয়াটি কোনো ধাতু থেকে এসেছে সেই ধাতু থেকেই করণটিও নিষ্পন্ন হলে তাকে সমধাতুসকরণ বলে। ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, কর্মটিও সেই ধাতু নিষ্পন্ন হলে তাকে আবার সমধাতুসকর্ম বলে। কর্মক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে ধাতর্থক কর্ম বা সমধাতুসকর্ম বলে। বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসেছে, কর্তাটিও যদিও সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুসকর্তা। তো এরপরে আলোচনা করব 3-এর দাগের কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে। 3 × 6। তো এর 2-এর এটা হবে না, 3-এর 1 হবে। তো গভীরভাবে সংকল্প করে তপন। তো তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণটা কি? তো উত্তর দেখো, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করেছিল। তপনের সংকল্পটি কি ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি, তবে সাধারণত এমন বোঝা যায় যে তপন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তো তপনের সংকল্পের কারণটা কি? তপন যে দিনটাকে সবচেয়ে সুখের দিন ভেবেছিল সেই দিনেই তার কাছে দুঃখের দিন হয়ে ওঠে। তপনের লেখা গল্প তপন যখন নিজে পড়ে তখন সেই গল্পের মধ্যে সে নিজেকে খুঁজে পায়নি।
সেই গল্পের প্রত্যেকটি লাইন তো নতুন, আন করা, তপনের অপরিচিত। তো বন্ধুরা এরপরে দেখো এখানে 3-2 হবে, এখানে 2-2 দেওয়া আছে, তো 3-2 ধরে নেবে। তো আমাদের ইতিহাস নেই, কে কেন এমন কথা বলেছেন? শক্তি চট্টোপাধ্যায় তার আয় বেদে, এখানে বেঁচে থাকিয়েছে, আয় বেঁচে থাকি, তো কবিতায় বলেছেন যে আমাদের ইতিহাস নেই। এখানে আমাদের বলতে কবি সাধারণ মানুষের কথা বোঝাতে চেয়েছেন, যাদের জীবন, সুখ দুঃখ, স্বপ্ন, প্রেম বিরহ বা সংগ্রাম ইতিহাসে স্থান পায় না। ঐতিহাসিক গ্রন্থে সাধারণত রাজা, বাদশাহ, যুদ্ধ, বিজয় বা পরাজয়ের কথা লেখা হয়, কিন্তু সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, দৈনন্দিন জীবনযাত্রা ইতিহাসে উল্লেখযোগ্য নয়। তাই কবি মনে করেন তারা যেন ইতিহাসহীন, যাদের অস্তিত্ব কেবল বর্তমানের ক্ষণস্থায়ী বাস্তবতায় সীমাবদ্ধ। এই বঞ্চনার অনুভূতি থেকেই তিনি বলেছেন আমাদের ইতিহাস নেই। এটি সাধারণ মানুষের প্রতি অবহেলা ও তাদের বেঁচে থাকার সংকটকে প্রতিফলিত করে। এরপরে দেখো 4-এর কম বেশি 150টি শব্দের উত্তর, মানে শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান 5 করে। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটির পরিচয় দাও। তপন চরিত্রের পরিচয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন এক দরিদ্র পরিবারে মেধাবী ছেলে। সে প্রচণ্ড কৌতূহলী, অধ্যবসায়ী এবং আত্মমর্যাদা সম্পন্ন। তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তাই পড়াশোনায় সে অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু সে কখনোই শিক্ষার প্রতি আগ্রহ হারায় না। তপন বই পড়তে ভালোবাসে এবং নতুন জ্ঞান অর্জনের জন্য সব সময় উদগ্রীব থাকে। দরিদ্র তার স্বপ্ন ও জ্ঞান পিপাসাকে দমিয়ে রাখতে পারে না। আত্মসম্মানবোধ তার অন্যতম বৈশিষ্ট্য, যা গল্পের বিভিন্ন অংশে শোক প্রকাশ পায়। তপন কারো করুণা চায় না, সে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চায়। গল্পে তপনের সংগ্রাম, জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের জীবন সংগ্রামের প্রতিচিত্র তুলে ধরে। তপনের চরিত্র দারিদ্র্যের মাঝেও শিক্ষার প্রতি গভীর নিষ্ঠার অনুপ্রেরণা যোগায়। তো অথবা এই কোশ্চেনটি আলোচনা করতে পারি, চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো চিহ্ন দিয়ে গেল তো তোমার অপমানিত ইতিহাসে, এই পংক্তিটিতে তোমার বলতে ভারতবর্ষের কথা বোঝানো হয়েছে। তো এখানে কবি ভারতের অতীত ইতিহাসের অপমানজনক অধ্যায়ের প্রতি ইঙ্গিত করেছেন। ভারতের ইতিহাসে ব্রিটিশ উপনিবেশবাদ, শোষণ, বিভাজন, বিদ্রোহ, দমন, স্বাধীনতা সংগ্রামে, রক্তক্ষয়ী যুদ্ধ ইত্যাদি ঘটনার মাধ্যমে দেশ বহুবার অপমানিত হয়েছে। ব্রিটিশ শাসকেরা ভারতকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, দেশীয় সম্পদ লুণ্ঠন করেছে এবং ভারতীয়দের অধিকার ও মর্যাদাকে পদদলিত করেছে। এছাড়া দেশীয় রাজাদের বিভক্তি, জাতিগত ও ধর্মীয় বিভাজনও ভারতের ইতিহাসের অপমানজনক অংশ হিসেবে বিবেচিত হতে পারে। তবুও ভারতের সংগ্রামী মনোভাব এবং স্বাধীনতার জন্য লড়াই চিরস্মরণীয় হয়ে আছে। কবির এই উক্তি সেই লাঞ্ছনার দগদগে ক্ষতচিহ্নের কথা স্মরণ করিয়ে দেয়, যা দেশের ইতিহাসে গভীরভাবে চিহ্ন রেখে গেছে। এরপরে 5-এর দাগের দেখো, এটা 150টি শব্দের মধ্যে লিখতে হবে। তো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন উল্লেখ করো। তো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, এখানে আমরা বলতে অতীতের গ্রাম বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র ও শিক্ষকেরা বোঝানো হয়েছে, যারা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই তৈরি করতেন। তারা স্থানীয় উপকরণ ব্যবহার করে কালি তৈরি করতেন। প্রধানত কাঠকয়লার গুঁড়া, তেঁতুলের বিচি ও গাছের আটা মিশিয়ে কালি প্রস্তুত করা হতো। কখনো কখনো কলা গাছের রস বা অন্যান্য উদ্ভিজ্জ উপাদানও ব্যবহার করা হতো। এই কালি তৈরির পদ্ধতি ছিল সহজ কিন্তু দীর্ঘস্থায়ী। তারা কলম হিসাবে খাগের কলম বা বাঁশের তৈরি কলম ব্যবহার করতেন। তো এভাবে গ্রামের শিক্ষার্থীরা নিজেদের হাতেই লেখার উপকরণ তৈরি করত। এতে তাদের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতার পরিচয় পাওয়া যায়। বর্তমান যুগে কলম ও কালি সহজলভ্য হলেও একসময় মানুষকে এই মৌলিক জিনিসগুলিও নিজেরাই প্রস্তুত করতে হতো, যা তখনকার সমাজের জীবনধারার প্রতিফলন। তো 5-2 নম্বর কোশ্চেনটি দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। তো ফাউন্টেন পেনের স্রষ্টাকে, এই পেনের আদি নাম কী ছিল, এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। তো ফাউন্টেন পেনের স্রষ্টা ও জন্ম বৃত্তান্ত, যেমন ফাউন্টেন পেনের স্রষ্টা ছিলেন লুইস
অ্যাডসন ওয়াটারম্যান, তিনি 1884 সালে আধুনিক ফাউন্টেন পেনের উদ্ভাবন করেন। তবে এর আগেও বিভিন্নভাবে কালির ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। ফাউন্টেন পেনের আদি নাম ছিল রিজার্ভায়ার পেন, কারণ এতে কালি সংরক্ষণ করে রাখা যেত। ওয়াটারম্যান একজন বীমা বিক্রেতা ছিলেন। একবার এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সময় তার কলম থেকে কালি গড়িয়ে পড়ে, ফলে চুক্তিটি ভেস্তে যায়। এই ঘটনার পর তিনি এমন একটি কলম তৈরির চিন্তা করেন যা থেকেই নিরবিচ্ছিন্নভাবে কালি প্রবাহিত হবে এবং চাপে অতিরিক্ত কালি বেরও হবে না। তিনি একটি ছোট্ট রাবার রিজার্ভায়ের সাহায্যে ফাউন্টেন পেন তৈরি করেন। তার এই উদ্ভাবন লেখালেখিতে বিপ্লব ঘটায় এবং ধীরে ধীরে কলমের প্রচলিত ধরন পরিবর্তিত হয়। এরপরে 6-এর 1 নম্বর কোশ্চেনটি দেখো, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে। কে কাকে বলেছে, কেন বলেছে এই কথাটি? তো মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, এই উক্তিটি কোনি গল্প থেকে নেওয়া হয়েছে। কে কাকে বলেছে? কোনির কোচ খিদে দা কোনিকে এই কথা বলেছেন। কেন বলেছেন? কোনি একজন গরিব মেয়ের চরিত্র যে সাঁতার শেখার প্রতি গভীর আগ্রহী। তার কোচ খিদেদা তাকে কঠোর পরিশ্রম করিয়ে দক্ষ সাঁতারু বানাতে চান। একদিন কোনি সাঁতার অনুশীলনের সময় মনোযোগ না দিয়ে ধীরগতিতে হাত পা নাড়ছিলেন। এটি দেখে খিদেদা বিরক্ত হয়ে বলেন, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন কোনি প্রয়োজনীয় শক্তি ও মনোযোগ না দিয়ে ধীরে ধীরে হাত নাড়াচ্ছে, যেন কোনো কঠোর অনুশীলন নয়, বরং নাচ বা সঙ্গীত চর্চাও করছে। তিনি চেয়েছিলেন কোনি আরও দৃঢ়তা ও জোরের সঙ্গে অনুশীলন করুক, যাতে সে একজন দক্ষ সাঁতারু হয়ে উঠতে পারে। এরপরে দেখো 6-এর 2 নম্বর কোশ্চেনটি, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। বক্তাকে গুরুর কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন? তো গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। বক্তা হলেন, এই উক্তিটি বলেছেন খিদেদা, যিনি কোনি গল্পের এক নিবেদিত প্রাণ সাঁতার কোচ। গুরুর কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন? খিদেদা মনে করেন যে একজন সত্যিকারের গুরুর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ গুণ থাকতে হবে। শিষ্যের প্রতি আন্তরিকতা, তিনি শিষ্যের উন্নতি চান, তার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করেন। কঠোর পরিশ্রমে বিশ্বাস। 2 নম্বর পয়েন্টটি দেখো, শিষ্যকে কঠোর অনুশীলনের মাধ্যমে সাফল্যের পথে নিয়ে যেতে হবে। 3 নম্বর, শৃঙ্খলা ও নিয়ম অনুবর্তিতা। গুরুকে কঠোর হতে হবে যাতে শিষ্য লক্ষ্য অর্জন দৃঢ় প্রতিজ্ঞ থাকে আর কি। 4-এর দিকে দেখো, প্রেরণার দেওয়ার ক্ষমতা। একজন গুরু শুধু কৌশল শেখাবেন না, তিনি শিষ্যের আত্মবিশ্বাসও বাড়াবেন। তো 5-এর দিকে দেখো, ত্যাগ স্বীকারের মানসিকতা। তো শিষ্যের উন্নতির জন্য নিজের স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। খিদেদা এই আদর্শগুলির ভিত্তিতে কোনিকে প্রশিক্ষণ দেন এবং তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেন। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব 7-এর দাগের চলিত গদ্যে অনুবাদ করো। তো এখানে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে। তো 4 নম্বর থাকে, তো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লিসন। বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। তিনি দেখেন, শুনেন এবং বাড়িতে শিখতে শুরু করেন। তো ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। তো বাড়ি তার চরিত্র তৈরি করে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলথি মেন আর মেড। তো একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ পুরুষ তৈরি হয়। তো ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পেশাল এ চাইল্ড। তো বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে এই পিডিএফটি এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। এছাড়াও এই চ্যানেলে নিয়মিত ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইংরেজি নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে।